আসসালামু আলাইকুম সবাইকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের 27 নাম্বার ক্লাসে। সো আজকে আমরা আলোচনা করব দুইটা টপিক আলোচনা করা হবে। একটা হচ্ছে অ্যালকাইনের পলিমারকরণ, যেটা দেখতে পাচ্ছ লিখে রেখেছি, এবং আরেকটা আলোচনা হবে চাকরিক যৌগের নামকরণ। একটা হচ্ছে অ্যালকাইনের পলিমারকরণ, অ্যালকাইনের পলিমারকরণ থেকে অ্যাকচুয়ালি বেনজিন তৈরি হবে, সেটা আজকে আলোচনা করব। এবং এরপরে মানে এই ক্লাসের মাঝখান দিয়ে বলতে এই ক্লাসের সেকেন্ড পার্ট বলা হচ্ছে, সেটাতে শুরু হবে চাকরিক যৌগের নামকরণ। সো আমরা ফার্স্ট অফ অল দেখে নিই অ্যালকাইনের পলিমারকরণ কি। তো ফার্স্ট অফ অল আমাদেরকে আজ তো জানতে হবে যে পলিমার মানে কি। কি জানতে হবে বলো? পলিমার মানে কি? সো পলিমার মানে হচ্ছে যখন একই ধরনের অসংখ্য ক্ষুদ্র অণু পরস্পর যুক্ত হয়ে একটা বৃহৎ অণু গঠন করে, তখন সেই বৃহৎ অণুকে বলা হচ্ছে পলিমার, আর ক্ষুদ্র অণুকে বলা হচ্ছে মনোমার। আমি আবারও বলছি, যখন একই ধরনের অসংখ্য ক্ষুদ্র অণু, এটা আমি মনে হয় তোমাদেরকে ডেফিনিশনে লিখে দিয়েছি, ডেফিনিশনটা তোমরা নিজ দায়িত্বে লিখে নাও। আমি আর লিখে দিব না, একবার লিখে দিয়েছি না? সবাই বলো লিখে দিয়েছি? অবশ্যই লিখে দিয়েছি। বলো, যখন একই ধরনের অসংখ্য ক্ষুদ্র অণু পরস্পর যুক্ত হয়ে অর্থাৎ সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে একটা বৃহৎ অণু গঠন করলে তখন সেই বৃহৎ অণুকে বলা হচ্ছে পলিমার। এটাকে বলা হচ্ছে কি? পলিমার। আর ক্ষুদ্র অণুকে বলা হচ্ছে মনোমার। ক্ষুদ্র অণুকে এই যে ক্ষুদ্র অণু, এই ক্ষুদ্র অণু লেখার দরকার নেই। ক্ষুদ্র অণুকে বলা হচ্ছে কি? মনোমার। সো মনোমার থেকে পলিমার হয় কিভাবে? অনেকগুলো মনোমার একসাথে যুক্ত হলে পলিমার গঠন করে। শেষ। আর কিছু শুনতে হবে, জানতে হবে না। আচ্ছা, এখন তাহলে ভাইয়ারা এবং আপুরা একটা জিনিস খেয়াল রাখো যে অ্যালকাইনের পলিমারকরণ মানে কি। অর্থাৎ অ্যালকাইনের পলিমারকরণ মানে হচ্ছে অসংখ্য অ্যালকাইন আমি হাতে নিলাম। খেয়াল করে দেখো কিভাবে বেনজিন তৈরি হয়। আজীবন বেনজিন নাম শুনেছো, কিভাবে বেনজিন তৈরি হয় সেটা আজকে আলোচনা করব। আচ্ছা, অসংখ্য অ্যালকাইনের ক্ষুদ্র অণু অর্থাৎ এক মোল অণু আমি হচ্ছে যুক্ত করলাম। সো যুক্ত করার পরে খেয়াল করে দেখো এটা পলিমারকরণ হবে না এখানে? আচ্ছা, পলিমারকরণ কিভাবে হয় আমাকে একটু বলো তো। পলিমারকরণ এভাবে হয় যে এখানে ট্রিপল বন্ড যেটা আছে সেটা এই কার্বনকে ধাক্কা দিবে, এই ট্রিপল বন্ডটা এই কার্বনকে ধাক্কা দিবে, অর্থাৎ প্রত্যেকটা বন্ড যখন এতগুলো অসংখ্য ক্ষুদ্র মনোমারকে যখন তুমি অ্যাটাচ করবা, বন্ধনে আবদ্ধ করবা, তখন এই বন্ধনে ধাক্কাধাক্কি স্টার্ট হবে। অর্থাৎ তুমি একসাথে যখন অ্যাড করছো সবগুলাকে, তখন এই বন্ধনটা এই কার্বনকে ধাক্কা মারবে, এই বন্ধনটা এই কার্বনকে ধাক্কা মারবে। তো ধাক্কা মেরে তাদের মধ্যে বন্ধনটা ভেঙে যাবে। তো বন্ধনটা ভেঙে গিয়ে এরকম হয়েছে না? খেয়াল করে দেখো, এরকম হয়েছে না? টোটাল কয়টা কার্বন হয়েছে? এখানে 6টা ছিল, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কার্বন হয়েছে। এটাকে বেসিক্যালি বলা হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া, অর্থাৎ পলিমার উৎপন্ন হয়েছে। এটা বিশাল বড় একটা অণু, আর এটা হচ্ছে অসংখ্য ক্ষুদ্র অণু একসাথে যদি যোগ করি তাহলে বিশাল বড় একটা পলিমার তৈরি হয়, বিশাল বড় একটা অণু তৈরি হয়। সেই বিশাল বড় অণুটাকে বলা হচ্ছে পলিমার। এটা হচ্ছে অ্যালকাইনের পলিমারকরণ। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, যদি সেম জিনিসটাকে যদি আমি একটা আয়রন নলের মধ্যে প্রবেশ করাই, আমি কি বলছি খেয়াল করে দেখো, সেম জিনিসটাকে আমি একটা আয়রন নলের মধ্যে প্রবেশ করিয়ে দিলে, কি বললাম ভাইয়া? সেম জিনিসটাকে আমি একটা আয়রন নলের মধ্যে প্রবেশ করালাম। সেম জিনিস কোনটা? এই জিনিসটা কোলে করে আমি আয়রন নলের মধ্যে প্রবেশ করালাম এবং টেম্পারেচার রাখা স্টার্ট করলাম 450 ডিগ্রি সেলসিয়াস থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। কিভাবে? খেয়াল করে দেখো, আমি অসংখ্য ক্ষুদ্র অণু আমি নিলাম। কিভাবে নিলাম খেয়াল করে দেখো, CH। এখন যেহেতু আমি এটাকে আয়রন নলের মধ্যে ঢুকাবো, সেটা চক্রাকার হয়ে যাবে। নরমালি এটা কি ছিল? ফ্ল্যাট আছে। যখন আমি আয়রন নলের মধ্যে ঢুকাবো তখন সেটা কি হয়ে যাবে? চাকরিক হয়ে যাবে। কিভাবে হয়ে যাবে? চাকরিক হয়ে যাবে, কারণ আয়রন নলটা কিন্তু চক্রাকার। সো আয়রন নলের মধ্যে আমি যখন ঢুকাবো তখন সেটা চাকরিক হয়ে যাবে। কিভাবে চাকরিক হচ্ছে খেয়াল করে দেখো, ফার্স্ট অফ অল CH ট্রিপল বন্ড CH লিখো, এভাবে এটা চাকরিক হয়ে যাবে। এরপর আবার CH ট্রিপল বন্ড, এভাবে লিখছো? এক 2 3 CH। ওকে, আচ্ছা। এরপরে এখানে আবার CH। আচ্ছা, এইভাবে আমি লিখছি কেন জানো? বলতে পারো স্যার এইভাবে কেন লিখছেন আপনি? স্যার আপনি এইভাবে কেন লিখছেন? খেয়াল করে দেখো, এখানে এই জিনিসটাকে সেম জিনিসটা আমি এইভাবে লিখছি কেন? কারণ আমি এখন আয়রন নলের মধ্যে প্রবেশ করাবো।
কয়টা কার্বন এখানে দেখো 1 2 3 4 5 6 6টা কার্বন। সো আমি সেম জিনিসটা আমি এখানে লিখলাম, লেখার পর আমি এখানে দিলাম আয়রন নল। আয়রন নলের মধ্যে আমি সেটা প্রবেশ করাইছি, সেজন্য এটা চাকরি হয়ে গেছে। আয়রন নলের মধ্যে, এই আয়রন নলের মধ্যে প্রবেশ করানো হয়েছে এবং সেটা 450 ডিগ্রি সেলসিয়াস থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চালনা করা হয়েছে। এখন তাপমাত্রা দিলে কি হবে জানো, এই বন্ডগুলো ভাঙা স্টার্ট করবে। এই বন্ডগুলো ভাঙা স্টার্ট করবে। কিভাবে ভাঙতেছে আমাকে বলো, ভাঙা কিভাবে স্টার্ট করছে? যেখানে ট্রিপল বন্ড ছিল সেখানে ডাবল বন্ড হয়ে গেছে এবং ভেঙে গিয়ে এখানে বন্ড তৈরি করছে। একটু বড় থেকে দাও, এখানে বন্ড তৈরি করছে, হয়েছে? আচ্ছা, সেম কাহিনী এখানের মতো বন্ড তৈরি করছে। এরপর আবার দেখো এখানে যেটা কি ছিল, যেখানে যোগ ছিল সেখানে বন্ড হবে, আর যেখানে ট্রিপল বন্ড ছিল সেখানে ডাবল বন্ড হয়ে গেছে। দেখতে জিনিসটা কিসের মতো? আর যেখানে ট্রিপল বন্ড ছিল সেটা কি হয়ে গেছে? ডাবল বন্ড হয়ে গেছে। এখন দেখতে এটা কিসের মতো? এখানে কার্বন কয়টা বলো? 6টা। কার্বন কয়টা? 6টা। হাইড্রোজেন কয়টা? 6টা। এটাকে কি বলা হয় সবাই জানো? বলো বেনজিন। বেনজিন, এটা হচ্ছে বেনজিনের আণবিক সংকেত, অর্থাৎ অ্যালকাইনের পলিমারকরণ করলে বেনজিন তৈরি হচ্ছে। এটা হচ্ছে বেনজিন, এটা হচ্ছে অ্যালকাইন। 3 অণু অ্যালকাইন। কত অণু অ্যালকাইন নিছি? 3 অণু অ্যালকাইন নিছি। 3 মানে 3 মোল বলতে পারো, 3 মোল অ্যালকাইন নিছি এবং কি হয়েছে? বেনজিন হয়েছে। এবং প্রভাবক কি ছিল? আয়রন নল ছিল। প্রভাবক কি ছিল? আয়রন নল ছিল। এবং তাপমাত্রা কত? 450 ডিগ্রি থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বুঝা গেছে? আচ্ছা, সো এখন খেয়াল করে দেখো এটা বেনজিন হয়েছে না? এই বেনজিনকে চাইলে আমি অনেকভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? ফার্স্ট অফ অল বেনজিনটাকে চাইলে আমি কার্বন শো করতে, মানে কার্বন শো না করলে সমস্যা নেই, আমি কার্বন শো করবো না, আমি এবার লিখবো। এটা লেখার অর্থ হচ্ছে এখানে কার্বন আছে, কার্বন আছে, কার্বন আছে, কার্বন আছে, কার্বন আছে, কার্বন আছে, আর একটা হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে। দেখছো কার্বন আছে, হাইড্রোজেন আছে, প্রত্যেকটা কার্বনে হাইড্রোজেন আছে, আর ডাবল বন্ড এই জায়গায় আছে। এটাই বেনজিন। তো বেনজিনটাকে চাইলে আমি এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি। আচ্ছা, বেনজিনকে চাইলে আমি আরেকভাবে লিখতে পারি। কিভাবে? সেটা হচ্ছে বেনজিনকে চাইলে এই পাইবন্ড আছে না, সেই পাইবন্ডগুলো কিন্তু ঘূর্ণনশীল। তুমি সামনের পরবর্তী ক্লাসে দেখবে যে এগুলো ঘুরতে থাকে। সো ঘুরতে যখন থাকে তখন আমি এটাকে কিভাবে প্রকাশ করি? রিং দিয়ে প্রকাশ করি। রিং মানে কি বুঝো? মানে পাই ইলেকট্রন যেগুলো আছে, এই যে ইলেকট্রন যেগুলো আছে সেগুলো ঘুরতে থাকে। সো ঘোরাটাকে আমি প্রকাশ করতেছি কি? রিং দিয়ে, ঘুরতেছে। সো এইভাবে দিতে পারো অথবা এইভাবে দিতে পারো, দুইটাই কারেক্ট। আর এইভাবে লেখা মানে হচ্ছে সেটাকে ভেঙে লেখা। আচ্ছা, এখান থেকে একটা পরীক্ষার প্রশ্ন আসে। পরীক্ষার প্রশ্নটা আমি একটু নীল গালিতে লিখে দিচ্ছি। সেটা হচ্ছে যে বেনজিনকে কেন, প্রশ্নটা খেয়াল করে দেখো, বেনজিনকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বেনজিনকে কেন ইথাইনের পলিমার বলা হয়? বেনজিনকে কেন ইথাইনের পলিমার বলা হয়? কেন? প্রশ্নটা হচ্ছে এটা, বেনজিনকে কেন ইথাইনের পলিমার বলা হয়? কারণটা হচ্ছে বেনজিনকে ইথাইনের পলিমার বলার কারণটা হচ্ছে, এভাবে লিখবা, আমার কথা ভালোভাবে শোনো, আমি লিখে দিব, আমি জাস্ট বলে দিচ্ছি। তুমি ফার্স্ট আগে পলিমারের ডেফিনেশন দিবা, পলিমার কি, তার আগে পলিমারকরণের ডেফিনেশন দিতে হবে। সেটা বলবা যে আমরা জানি যখন একই ধরনের অসংখ্য ক্ষুদ্র অণু পরস্পর সমযোজী বন্ধনে যুক্ত হয়ে একটা বৃহৎ অণু গঠন করলে তখন সেই বৃহৎ অণুকে বলা হচ্ছে পলিমার, আর ক্ষুদ্র অণুকে বলা হচ্ছে মনোমার। এবং পলিমার উৎপন্ন হওয়ার এই প্রক্রিয়াকে বলা হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। সো এখন বেনজিনকে ইথাইনের পলিমার বলা হচ্ছে, কারণটা হচ্ছে এখানে ইথাইন হচ্ছে মনোমার আর বেনজিন হচ্ছে পলিমার। কেন? কারণ অসংখ্য ক্ষুদ্র অ্যালকাইন পরমাণু অথবা অসংখ্য ক্ষুদ্র ইথাইন পরমাণু, সরি অসংখ্য ক্ষুদ্র ইথাইন অণু পরস্পর যুক্ত হয়ে একটা বৃহৎ পলিমার গঠন করে। সেই বৃহৎ পলিমারটা হচ্ছে কি? বেনজিন। আর এটা কিভাবে গঠন করে? আয়রন নলের উপস্থিতিতে 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। যেহেতু এই বেনজিনটা অ্যালকাইনের পলিমারকরণ উৎপন্ন হচ্ছে, সেহেতু এই বেনজিনকে বলা হচ্ছে ইথাইনের পলিমার অথবা অ্যালকাইনের পলিমার। ইথাইন বলতে পারো অথবা অ্যালকাইন বলতে পারো, মেইনলি ইথাইনই হবে, কারণ অ্যালকাইন মানে তো ইথাইন বলতে বোঝানো হচ্ছে কার্বন কয়টা থাকবে? 2 কার্বন বিশিষ্ট থাকবে। সো এখানে বেনজিনকে ইথাইনের পলিমার বলার কারণটা হচ্ছে যেহেতু এই বেনজিনটা ইথাইনের পলিমারে উৎপন্ন হচ্ছে, সেহেতু এই বেনজিনকে বলা হচ্ছে ইথাইনের, অর্থাৎ এই ইথাইনের পলিমার। আর এই ইথাইনকে বলা হচ্ছে এই বেনজিনের মনোমার, অর্থাৎ এটা হচ্ছে মনোমার, কারণ ক্ষুদ্র অণুগুলো হচ্ছে মনোমার, আর এটাকে বলা হচ্ছে পলিমার। শেষ। সো আমরা বেনজিন কিভাবে তৈরি হলো শিখলাম। এখন আমরা আলোচনা করব এই মুহূর্তে, এখন আমরা চলে যাচ্ছি বেনজিনের
অথবা বেনজিন, আচ্ছা বেনজিনের নামকরণ আলোচনা করব না, বেনজিনের নামকরণ আলোচনা করব হচ্ছে 28 নাম্বার লেকচারে। কত নাম্বার লেকচারে বলে দিচ্ছি, 28 নাম্বার লেকচারে বেনজিন জাতকের নামকরণ আলোচনা করব। এখন আলোচনা করব চাক্রিক যোগের নামকরণ। ওকে, এখন আমরা দেখব কিভাবে চাক্রিক যোগের নামকরণ করতে হয়। চাক্রিক যোগের নামকরণগুলো হচ্ছে বেসিক্যালি ডিপেন্ড করে রুলস এর উপরে। অর্থাৎ তোমার যদি রুলস জানা না থাকে তাহলে তুমি কখনো চাক্রিক যোগের নামকরণ শিখতে পারবে না। সো আগে ফার্স্টে আমরা চাক্রিক যোগের নামকরণ আলোচনা করব, এরপরে আমরা বেনজিন জাতকের নামকরণ আলোচনা করব। সো বেনজিন অথবা অ্যারোমেটিক যৌগ এবং চাক্রিক যৌগ কিছুটা ডিফারেন্স আছে। যেমন অ্যারোমেটিক কারা, যাদের মধ্যে হাকেল নীতি অনুসরণ হবে, অর্থাৎ যাদের মধ্যে রিং থাকবে, এরকম একটা গোল্লা থাকবে বা রিং থাকবে। আর যারা চাক্রিক যৌগ তাদের মধ্যে কোনো গোল্লা থাকবে না, তো তাদের মধ্যে কোনো রিং থাকবে না। আচ্ছা, এত কথা বাদ দিয়ে ফার্স্টে চাক্রিক যোগের নামকরণ নিয়ে আলোচনা করি। তো চাক্রিক যোগের নামকরণের 6টা রুলস আমি এখানে লিখেছি। 6টা রুলস তোমাকে লিখতে হবে, ইচ এন্ড এভরি পয়েন্ট তোমাকে লিখতে হবে। সো প্রথম পয়েন্টে কি বলা হচ্ছে দেখো, সাধারণত চাক্রিক যোগের ক্ষেত্রে আমরা ফার্স্টে কি করি, আমরা নরমাল নামকরণটা ইউজ করব। নরমাল নামকরণের রুলস কি ছিল আমাকে বলো, সবাই বলো। প্রিফিক্স ছিল, আমরা সবাই জানি প্রিফিক্স। প্রিফিক্স মানে হচ্ছে আমাদের প্রথম অংশটা যেটাকে বলা হয় উপপদ, আর এরপরে হচ্ছে ওয়ার্ড রুট। ওয়ার্ড রুট মাস বসাতে হবে, কারণ ওয়ার্ড রুট ডিপেন্ড করে কার্বন সংখ্যার কার্বনের উপরে। ওয়ার্ড রুট ডিপেন্ড করে কার্বন সংখ্যার কার্বনের উপরে। কি বললাম ওয়ার্ড রুট ডিপেন্ড করে কার্বন সংখ্যার পরিমাণের উপর, অথবা কার্বন সংখ্যা কয়টা আছে সেটার উপরে। এরপরে ওয়ার্ড রুটের পর আমি চলে যাচ্ছি কোথায়, আমি চলে যাচ্ছি হচ্ছে সাফিক্সে, অর্থাৎ সাফিক্স, প্রিফিক্স এবং ওয়ার্ড রুট এগুলো মাস তোমাকে বসাতে হবে। আচ্ছা, সো 1 নাম্বার রুলস আমি এখানে লিখেছি। রুলস আমি বাম পাশে লিখেছি এবং ডান পাশে আমি एग्जांपल লিখব। কি বললাম, রুলস আমি বাম পাশে লিখেছি এবং ডান পাশে আমি কি লিখব, एग्जांपल লিখব। সো एग्जांपल গুলো লেখা স্টার্ট করি। एग्जांपल হচ্ছে 1 নাম্বারের एग्जांपलটা আমি একটু ভালোভাবে খেয়াল করে দেখি। 1 নাম্বার एग्जांपलে কি বলা হচ্ছে, সাধারণত চাক্রিক যোগের ক্ষেত্রে প্রথমে অপ্রধান গ্রুপ অর্থাৎ সাইক্লো, এখানে প্রিফিক্সটা অলওয়েজ সাইক্লো থাকবে, অর্থাৎ প্রিফিক্সটা হচ্ছে ফিক্স। সাইক্লো কেন বসাচ্ছি আমাকে বলো, কারণ চাক্রিক যোগের নামকরণের ক্ষেত্রে আমরা সাইক্লো বসাবো। কেন, সাইক্লো মানে হচ্ছে চক্রকার, চক্রকার মানে কি চাক্রিক। কি বললাম, সাইক্লো মানে কি চক্রকার, চক্রকার মানে কি চাক্রিক। আচ্ছা, এরপরে কি বলা হচ্ছে, এরপরে বলা হচ্ছে ওয়ার্ড রুট বসাবেন। ওয়ার্ড রুটটা ডিপেন্ড করে কার্বন নাম্বারের উপরে। ওয়ার্ড রুট ডিপেন্ড করে কিসের উপরে, কার্বন নাম্বারের উপরে। আর সাফিক্স ডিপেন্ড করে কিসের উপরে, ফাংশনাল গ্রুপের উপরে। ফাংশনাল গ্রুপ মানে কি, ফাংশনাল গ্রুপ মানে হচ্ছে কার্যকরী মূলক। এগুলো আমি লেকচার নাম্বার 2 তে আলোচনা করেছিলাম। অর্থাৎ আজকে আমরা লেকচার নাম্বার 27, অর্থাৎ লেকচার নাম্বার 2 আজ থেকে অনেক মাস আগে আমি এগুলো আলোচনা করেছি। আচ্ছা, খেয়াল করে দেখো, এখন এই যে আমি एग्जांपल 1 নাম্বারটা লিখতে যাচ্ছি, এখানে ফার্স্টে আমি একটা एग्जांपल যদি দিই, ধরো এটা হচ্ছে কি সবাই জানো, এটা সাইক্লোপ্রোপেন। কেন সাইক্লোপ্রোপেন হয়েছে একটু খেয়াল করে দেখো, কারণটা হচ্ছে এটা চক্রকার। চক্রকারের জন্য আমরা প্রিফিক্সে কি লিখবো, আমরা লিখবো সাইক্লো। এরপরে ওয়ার্ড রুটে কার্বন সংখ্যা কয়টা, 1টা 2টা 3টা। সো আমি কি লিখবো, প্রপ। আর যেহেতু এটা সাফিক্স, সাফিক্স মানে কি, সাফিক্স মানে কার্যকরী মূলক। কার্যকরী মূলক কি হবে, এখানে কি ডাবল বন্ড আছে, নাই। এখানে কি ট্রিপল বন্ড আছে, নাই। এখানে কি আছে, সিঙ্গেল বন্ড আছে। সো আমি কি লিখবো, সাইক্লোপ্রোপেন। আমি কি লিখবো, সাইক্লোপ্রোপেন। এরপর দেখো আবার আরেকটা एग्जांपल দেখাচ্ছি। যেমন ধরো এরকম খেয়াল করে দেখো, এখানের মধ্যে কি আছে বলো, এখানের মধ্যে আমি 3টা কার্বন দিয়েছি, না 3টা না 4টা কার্বন দিয়েছি, এবং এটাও চক্রাকার। তো চক্রাকারের জন্য আমি ফার্স্টে তার নাম কি লিখবো, সাইক্লো। যেহেতু কার্বন কয়টা, 4টা, সো আমি কি লিখবো, বিউট। যেহেতু ফাংশনাল গ্রুপ, এখানে সিঙ্গেল বন্ড আছে, সিঙ্গেল বন্ড থাকলে সেটা কি হবে, অ্যালকেন। তো আমি লিখবো কি, সাইক্লোবিউটেন। কিন্তু আমি যদি কোনোভাবে আমি এই জায়গায় যদি একটা ডাবল বন্ড দিয়ে দিই, অর্থাৎ এই জায়গায় আমি যদি একটা পাই বন্ড দিয়ে দিই, তাহলে এই জায়গায় নামটা কি হবে, এন্ডটা কি হয়ে যাবে, ইন হয়ে যাবে। সো এটার নামটা কি হবে, সাইক্লোবিউটিন হবে। কি হবে, সাইক্লোবিউটিন হবে। বুঝা গেছে, সাইক্লোবিউটিন হবে। এরপর আবার খেয়াল করে দেখো, ধরো এরকম একটা যৌগ যেখানে 6টা কার্বন থাকবে। অনেক স্টুডেন্ট বলবা, ভাইয়া এটা কি বেনজিন? এটা বেনজিন না, এটা কখনো বেনজিন হবে না। বেনজিন কখন হবে, যখন ভিতরে আমি রিং দিব। রিং মানে কি, পাইলটনের ঘূর্ণনশীল ব্যাখ্যা করার জন্য আমরা রিং দিই। কি বললাম, রিং মানে কি, পাইলটন যখন ঘুরে তখন সেটাকে ব্যাখ্যা করার জন্য অথবা সেটাকে প্রেজেন্ট করার জন্য আমরা কি দিই, রিং দিই। যেহেতু এখানে কোনো রিং নাই, তাহলে সেটা কখনো কি হবে না, বেনজিন হবে না। আর বেনজিন যেহেতু হচ্ছে না, তাহলে এটা কখনো অ্যারোমেটিক হবে না, কারণ বেনজিনটাই হচ্ছে অ্যারোমেটিক। তাহলে এটা কি যৌগ, এটা হচ্ছে চক্রাকার যৌগ। চক্রাকার যৌগগুলো চক্রাকার যৌগ মানে কি, চক্রাকার যৌগ মানে হচ্ছে যেটা চাক্রিক থাকবে, কিন্তু এটাকে অ্যারোমেটিক বলা যাবে না। চক্রাকার অ্যারোমেটিক বলা যাবে না, বাট অ্যারোমেটিককে তুমি চক্রাকার বলতে পারবা, কারণ অ্যারোমেটিক তো চক্রাকার থাকেই। বাট এই চক্রাকার মানে সকল চক্রাকার অ্যারোমেটিক নয়, বাট সকল অ্যারোমেটিক চক্রাকার, এটা মাথায় রাখবা। এটা কি চক্রাকার যৌগ। চক্রাকার যৌগের নামটা কি আমাকে যদি বলা হয়, ফার্স্ট অফ অল এটা চাক্রিক না, চাক্রিকের জন্য সাইক্লো। আর কার্বন কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, হেক্স। যেহেতু এখানে ডাবল বন্ড নাই, সিঙ্গেল বন্ড আছে, তো সাইক্লোহেক্সেন। আমার মনে হয় আমি বুঝাতে পারছি। আমি আরেকটা দেখাচ্ছি, খেয়াল করে দেখো। এই জায়গায় আমি কার্বন 5টা দিব। কয়টা দিব বলো, কার্বন আমি 5টা দিব। তো কার্বন যদি আমি 5টা দিই, এই জায়গায় আমি কার্বন যদি 5টা দিই, খেয়াল করে দেখো কয়টা দিব, কার্বন 5টা দিব। এখানে আমি দিছি এরকম,
এটার নামটা কি বলো? অবশ্যই সাইক্লো হবে। কেন সাইক্লো হবে বুঝতে পারছো? চক্রাকার, কার্বন কয়টা? 5টা, 5টার জন্য কি হবে? প্যান্ট। আর যেহেতু ডাবল বন্ড আছে, সাইক্লোপ্যান্টিন। শেষ, আমার মনে হয় আমার বোঝানো শেষ। আচ্ছা, এরপর আমি চলে যাচ্ছি 2 নম্বরে। 2 নম্বর রুলসটা একটু সবাই খেয়াল করে দেখো। 2 নম্বর রুলসটা সবাই খেয়াল করে দেখো। 2 নম্বর রুলসে কি বলা হচ্ছে দেখো, চাকরিক যৌগের বলয়ের সাথে যদি 2 বা ততোধিক অ্যালকাইল মূলক যুক্ত থাকে তবে অ্যালকাইল মূলকের ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুসারে নামকরণ করা হয়। অর্থাৎ এখানে 2 বা ততোধিক অ্যালকাইল মূলক। ফার্স্ট অফ অল আমি একটা চাকরিক যৌগের সাথে আমি একটা অ্যালকাইল মূলক যুক্ত করি। ধরো এটা হচ্ছে কি? চাকরিক যৌগ। হ্যাঁ, 2 নম্বর রুলসটা খেয়াল করে দেখো। 2 নম্বর রুলসটা পড়ে দেখো সবাই 2 নম্বর রুলসটা পড়ে দেখো। আচ্ছা, এটা হচ্ছে একটা কি? চাকরিক যৌগ। এই চাকরিক যৌগের মধ্যে আমি একটা অ্যালকাইল মূলক যুক্ত করলাম। আমাকে বলো এটার নাম কি? এর নাম বলার আগে অবশ্যই নাম্বারিং করতে হবে। অবশ্যই এটা 1 নম্বর হবে। এটা 1 নম্বরে আছে, কারণ যেখানে আমি শাখা শিকল পাচ্ছি কাছাকাছি, বা যেখানে শাখা শিকল আমি অবস্থান পাচ্ছি সেখানে তো আমি নাম্বারিং স্টার্ট করবো। সো এটাই নাম্বারিং। সো 1, এটার নাম কি হবে বলো? 1 মিথাইল, পুরোটা কি? সাইক্লো, ডান এন্ড ডাস্টেড। 1 মিথাইল সাইক্লোহেক্সেন। আচ্ছা ভাইয়ারা এবং আপুরা আরো দেখা স্টার্ট করো, খেয়াল করে দেখো। আমি এরকম দিব, খেয়াল করে দেখো এখানে আমি রুলসটা পড়াচ্ছি। অ্যালকাইল মূলকের ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুসারে নামকরণ করা হয়, নাম্বারিং বলে নেই কিন্তু। খেয়াল করে দেখো, আমি এই জায়গায় দিলাম C2H5। এই জায়গায় দিলাম C2H5। ওকে, আচ্ছা এরপরে আমি এই জায়গায় দিলাম CH3। এখন কিভাবে আমি নামকরণ করব? একাধিক অ্যালকাইল মূলক, দুইটাই কিন্তু অ্যালকাইল মূলক, একাধিক অ্যালকাইল মূলক আছে। এখন আমি কিভাবে নামকরণ করব? নামকরণ করার আগে নাম্বারিং বুঝতে হবে। আচ্ছা, আমি এটাকেও 1 নম্বর ধরতে পারি, আবার এটাকে আমি 1 নম্বর ধরতে পারি, পারি না? সবাই বলো তো, পারি? আচ্ছা, তাহলে আমি কোনটাকে 1 নম্বর ধরবো? বাট এটার ক্ষেত্রে রুলসটা কি খেয়াল করে দেখো। আমি এটাকে যদি 1 নম্বর ধরি তাহলে আমি নাম্বারিং স্টার্ট করবো অবশ্যই দিক থেকে, কারণ শাখা শিকল যেদিকে কাছাকাছি পাবো সেদিক থেকে তো আমি নাম্বারিংটা কন্টিনিউ করব। এগুলো সবগুলো আগের রুলস। আগের রুলস কি ছিল? শাখা শিকল যেদিকে কাছাকাছি হচ্ছে বা শাখা শিকলের অবস্থান যেদিকে, শাখা শিকলের অবস্থান ও যোগফল যেদিকে ক্ষুদ্রতর হচ্ছে আমরা সেদিক থেকে নাম্বারিং করে আসতেছি এতদিন ধরে। সেম রুলস চক্রাকার যোগের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, মানে কোনো নতুন কিছু নাই। খেয়াল করে দেখো, তুমি বলতে পারো স্যার এটাকে 1 নম্বর ধরতে পারেন, এটাকে 1 নম্বর ধরতে পারেন। এক্স্যাক্টলি 1 নম্বর কাকে ধরবেন আপনি? খেয়াল করে দেখো, 1 2 3 4, আবার 1 2 3 4। তুমি যেদিক থেকে নাম্বারিং করো না কেন, 1 2 3 4, আবার 1 2 3 4, আবার 1 2 3 4। অর্থাৎ তুমি যেদিক থেকে নাম্বারিং করো না কেন কাছাকাছি আসতেছে। খেয়াল করে দেখো, আবার 1 2 3 4, আবার 1 2 3 4। যেদিক থেকে আমি নাম্বারিং করো না কেন আজীবনই আসতেছে কি? 1 এবং 4। বাম দিক থেকে করো বা ডান দিক থেকে করো, অথবা এখান থেকে করো অথবা এখান থেকে করো, যেদিক থেকে নাম্বারিং করো না কেন আজীবন 1 + 4 = কত? 5। অর্থাৎ তুমি ইচ্ছা মতো নাম্বারিং করতে পারবা। কিন্তু এখানে একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে অ্যালফাবেটিক্যাল অর্ডারটাকে প্রায়োরিটি দেওয়া উচিত। এখানে অ্যালফাবেটিক্যাল অর্ডারটাকে যেহেতু দুই দিক থেকে সেম আসতেছে, তাহলে আমি একটা কাজ করি, অ্যালফাবেটিক্যাল অর্ডারটাকে আমি প্রায়োরিটি দিব। অর্থাৎ এটাকে আমি দিব তখন 4, এটা আমি কি দিব? 4। হ্যাঁ, এটাই নিয়ম ভাইয়া, আমার কথা বিলিভ করো, এটাই নিয়ম। 1 ইথাইল 4 মিথাইল, শেষ। বলো বলো, অনেক কঠিন। সাইক্লোহেক্সেন, শেষ। আচ্ছা, এখন আমি একটু কনফিউশনওয়ালা দিচ্ছি স্যার, একটু কনফিউশনওয়ালা দেখেন, যেখানে সবার প্রবলেম থাকে। খেয়াল করে দেখো, আমি এই জায়গায় দিলাম C2H5, আমি এই জায়গায় দিলাম C3H7। ওকে, আচ্ছা C3H7টা আমি একটা কাজ করি, সেম পজিশন হয়ে যাচ্ছে তো বারবার, আমি একটু নড়ে দিই। যেমন ধর আমি এই জায়গায় দিলাম C3H7। আচ্ছা, এখন কি করবা তুমি? ফার্স্ট অফ অল তুমি চাইলে এটাকে 1 নম্বর ধরতে পারো। অবশ্যই তুমি এদিকে তো যাবা না, 1 2 এদিকে যাবে কখন না, তুমি যাবে ডান দিকে, কারণ কাছাকাছি কোন দিকে? এদিকে না, 2 3। ওকে, আচ্ছা এটাকে তুমি 1 2 3 ধরতে পারো। সেম ভাবে তুমি এটাকে 1 2 3, আবার 1 2 3 ইচ্ছা মতো ধরতে পারো। কিন্তু এখানে আমি এটা ধরলে 1, আবার এটাকে 1 ধরলে 1 2 3। অর্থাৎ আমি এটাকে যদি 1 ধরতাম তাহলে 1 2 3, আবার এটাকে 1 ধরলে 1 2 3। অর্থাৎ ঘুরে ফিরে 1 এবং 3 তে আসতেছে। খেয়াল করে দেখো, তুমি এটাকে যদি 1 ধরো 1 2 3, আবার 1 এ একটা 3 তে একটা, আবার এটাকে যদি 1 ধরো 1 2 3, আবার 1 একটা 3 তে একটা, ঘুরে ফিরে সেমই। তো সেক্ষেত্রে কি করতে হবে? অ্যালফাবেটিক্যাল অর্ডারটা অনুসরণ করতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডারটা অনুসরণ করবা। নাম্বারিং এর ক্ষেত্রে এখানে তো আমি নাম্বারিং লিখি নাই, তবে এটা মনে মনে জেনে রাখো যে ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডারটা অনুসরণ করবো। যে আমি এখানে প্রপার লিখবো নাকি ইথাইল লিখবো, আমাকে বলো কি আগে? ই আগে না? তো সেক্ষেত্রে আমি নাম্বারিং এর ক্ষেত্রে কি করব? আমি এটাকে 1 ধরি,
2 ধরি এবং এটাকে আমি 3 ধরি, মানে এটাকে একটু আমি ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুসারে আমি একটু আগিয়ে দিচ্ছি, বাট রুলস কিন্তু এটা না। যেহেতু টাই হয়ে গেছে, তুমি যদি বলো ভাই এটাকে 1 ধরেন অথবা এটাকে 1 ধরেন, দুইটাই তো সেম, নাম্বারিং এর যোগফল তো দুইটাই সেম আসতেছে, তাহলে সেক্ষেত্রে ইংলিশ অ্যালফাবেটিক্যালকে প্রাধান্য দাও। প্রাধান্য কাকে দিবা? ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডারটাকে প্রাধান্য দাও। যেমন ধরো আমি বললাম 3 প্রোপাইল, সরি 3 প্রোপাইল না, এটা আগে ফার্স্টে লিখবো 1 ইথাইল, হ্যাঁ, এরপরে 3 প্রোপাইল, এরপরে সাইক্লোহেক্সেন, তাই না? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, ধরো আমি এই জায়গায় দিয়েছি কি মিথাইল মূলক, এখন একটু টুইস্ট আসবে একটা টুইস্ট আসবে। এর আগে তো লিখে ফেলছো না, আমি এটা মুছে দিচ্ছি। এখন একটা টুইস্ট আসবে যে কোন দিক থেকে তুমি নাম্বারিংটা অ্যাকচুয়ালি করবা, কোন দিক থেকে তুমি নাম্বারিংটা, ভাইয়ারা এবং আপুরা ভালোভাবে খেয়াল করে দেখো, কোন দিক থেকে তুমি নাম্বারিংটা করবা আমাকে বলো। আচ্ছা, অবশ্যই আমি যেদিকে শাখার অবস্থানের যোগফল ক্ষুদ্রতর পাবো আমি সেটাকেই কি করব? কাউন্ট করব। ধরো তুমি বলতে পারো ভাইয়া এটাকে 1 ধরেন, 2 3 4, এটাকে 1 2 3 4, আবার তুমি চাইলে এটাকে ধরতে পারো 1 2 3 4, যে কোনো একটা ধরতে পারো, তাই না? 1 2 3 4 অথবা 1 2 3 4। এখন খেয়াল করে দেখো, আমি যেটাকে 1 2 3 4 ধরি না কেন, 1 2 3 4 ধরি না কেন, আমার শাখা শিকলদের অবস্থানের যোগফল সবসময় কি আসবে? সেমই আসবে। দেখো তুমি এটাকে 1 ধরছো, 1 নাম্বার একটা, 2 3 3 নাম্বার একটা, আবার 4, ধরো আমি এইভাবে আসতেছি, এভাবে আসলে 1 নাম্বার একটা পাচ্ছি, 2 নাম্বার একটা পাচ্ছি, আবার 4 নাম্বার একটা পাচ্ছি, তাই না? আচ্ছা, আমি যদি এদিকে আসতাম তাহলে 1 নাম্বার একটা পাচ্ছি, 2 3 3 নাম্বার একটা পাচ্ছি, আবার আমি 4 নাম্বার একটা পাচ্ছি। এখন আমাকে বলো দুইটা কি সেম আসতেছে? এই জায়গায় আমরা ধরা খেয়ে যাই, একটা আসছে 7 8, আটটা আসছে 7। অবশ্যই আমি বাম দিকটাকে প্রায়োরিটি দিব 100%। কেন? কারণ বাম দিক থেকে প্রায়োরিটি দিলে ওইটা শাখা অবস্থানের যোগফলটা ক্ষুদ্র আসতেছে, মানে ছোট আসতেছে, তাহলে আমি অবশ্যই কাকে প্রায়োরিটি দিব? 1 2 3 4, এটাই। আচ্ছা, অনেকে বলতে পারে স্যার এটা তো দিতে পারতেন, 1 2 3 4 5 চলে আসছে, মানে অনেক দূরে চলে গেছে, এটা কখনো পসিবল না। আবার অনেকে বলতে পারে ভাই এটাকে দিতে পারেন, এটাকে আপনি 1 ধরেন, যেমন আপনি চাইলে এটাকে 1 ধরতে পারেন, 1 2 3 4 5 6, অনেক দূরে চলে গেছে, হচ্ছে না তো। এইভাবে ছাড়া তুমি এইটা এই ফরম্যাট ছাড়া অন্য ফরম্যাট করে দেখো তো। তুমি যদি বলো ভাইয়া এটাকে 1 ধরেন তো, 1 2 3 4 5 অনেক দূরে। আবার দেখো 1 2 3 4, এটা তো হচ্ছে কি বেশি যাচ্ছে ওটার তুলনায়। তাহলে আমি যদি বলি 1 2 3 4, হ্যাঁ এখন পারফেক্ট, 1 2 3 4, অত 4 মানে এই 4 একটা, 2 তে একটা, 1 একটা, এখন এটা পারফেক্ট লাগতেছে, মাত্র 7 আসছে। তাহলে সেক্ষেত্রে আমি নাম্বারিং যদি করি, নাম্বারিং তো হয়ে গেছে, এখন নামকরণ যদি করি তাহলে ইংলিশ অ্যালফাবেটিক্যাল অনুসারে সাজাতে হবে। তো ফার্স্টে কে দিবা? ফার্স্টে কাকে বলে লিখবা আগে বলো? ফার্স্ট আগে তুমি লিখবা হচ্ছে ইথাইলকে, তো আগে লিখো ইথাইল, 2 ইথাইল। এরপর তুমি লিখবা হচ্ছে এম আগে না পি আগে? ABCD F G H I J K L M N O P, এম আগে, সো আমি লিখলাম 1 মিথাইল। এরপরে দেখো 4 প্রোপাইল। আমি জানি অনেক বাচ্চা এখনো হচ্ছে কনফিউশন আছো, নাম কি হবে? সাইক্লোহেক্সেন। অনেক বাচ্চা এখনো কিন্তু কনফিউশন আছো, কনফিউশন আমি দূর করে দিচ্ছি। দেখো নর্মালি হচ্ছে যখন এটার ক্ষেত্রে রুলস হচ্ছে একটাই, তুমি যেদিকে শাখা শিকলের অবস্থানের যোগফল ক্ষুদ্রতর পাচ্ছ তুমি সেটাকে হচ্ছে কি করো? নাম্বারিং সিলেক্ট করো, অর্থাৎ সেই দিকটাই হচ্ছে তুমি নাম্বারিং এর জন্য কি করো? নির্বাচন করো, এটাই হচ্ছে নিয়ম। আর যখন দেখা যায় টাই হয়ে যাচ্ছে, যে দুই দিক থেকে সেম দেখা যাচ্ছে, এদিকেও গেলেও সেম ওদিকে গেলেও সেম, তাহলে সেক্ষেত্রে ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুসরণ করো। একদম সিম্পল, এটা একদম বাচ্চাদের একটা রুলস। নরমালি তুমি কি করবা? শাখা শিকলের অবস্থানের যোগফল যেদিকে ক্ষুদ্রতর সেটা করো, আর যদি এটা যদি টাই হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ইংলিশ অ্যালফাবেটিক্যাল। আর বসানোর জন্য আচ্ছা একটা জিনিস মাথায় রাখবা, আমরা যখন বসানোর সময় আমরা কিন্তু ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডারের ক্রম দেখব, বাট নাম্বারিং এর ক্ষেত্রে ইংলিশ অ্যালফাবেটিক্যাল ক্রম তখনই দেখব যখন আমার টাই হচ্ছে, বাম দিক থেকেও টাই হচ্ছে এবং ডান দিক থেকেও টাই হচ্ছে, এরকম টাইপের। বোঝা গেছে? আচ্ছা, ভেরি গুড। তাহলে আমি এটা একটা মুছে দিচ্ছি, আচ্ছা এখন তাহলে আমরা 2 নম্বর রুলস আমাদের দেখা হয়ে গেছে না? 2 নম্বর রুলস দেখা হয়েছে। আচ্ছা, এরপরে দেখো 3 নম্বর রুলস। চাকরিক জৈবযোগের পার্শ্ব শিকল যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন এবং দ্বিবন্ধন ত্রিবন্ধন ও কার্যকরী মূলক বিশিষ্ট হয়, তবে প্রথমটির ক্ষেত্রে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনকে 1 এবং দ্বিতীয়টির ক্ষেত্রে কার্যকরী মূলককে 1 নাম্বার ধরে নাম্বারিং করে নামকরণ করতে হয়। এখানে বলা হচ্ছে চাকরিক জৈবযোগের পার্শ্ব শিকল, একটা লাইন বুঝো, চাকরিক জৈবযোগের পার্শ্ব শিকল, অর্থাৎ ধরো আমি
দেখো চাকরিক জৈব যৌগের না, চাকরিক জৈব যৌগের পার্শ্ব শিকল যদি দ্বিবন্ধন, ফার্স্ট অফ অল খেয়াল দেখো, একটা বলছে যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, আবার বলছে দ্বিবন্ধন ত্রিবন্ধন ও কার্যকরীমূলক বিশিষ্ট হয়, তবে প্রথমটির ক্ষেত্রে, প্রথমটির বলতে যখন দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকবে, এরপর দ্বিতীয়টির ক্ষেত্রে হচ্ছে যখন দ্বিবন্ধন ত্রিবন্ধন এবং কার্যকরীমূলক থাকবে। আমার কথা বুঝো, আমি কি বললাম, চাকরিক জৈব যৌগের পার্শ্ব শিকল যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন হয়, অর্থাৎ প্রথমটির ক্ষেত্রে কি বলছে, প্রথমটির ক্ষেত্রে হচ্ছে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকলে, দ্বিতীয়টির ক্ষেত্রে কি বলছে, দ্বিবন্ধন ত্রিবন্ধন এবং কার্যকরীমূলক থাকলে, তাহলে প্রথমটির ক্ষেত্রে দ্বিবন্ধনকে 1 নম্বর ধরো, আর দ্বিতীয়টির ক্ষেত্রে কার্যকরীমূলককে 1 নম্বর ধরো। অর্থাৎ এটা বোঝানো হচ্ছে এরকম, ধরো এই জায়গায় এটা পার্শ্ব শিকল কোনটা, চাকরিক জৈব যৌগের পার্শ্ব শিকল হচ্ছে এটা, এই পার্শ্ব শিকল, এই পার্শ্ব শিকল, দেখছো, এই পার্শ্ব শিকল, এই পার্শ্ব শিকল। এখন আমাকে একটা কোশ্চেন করো সবাই, এটা যদি নামকরণ করতে হয় আমাকে আগে ফার্স্টে বলো এখানে প্রধান শিকল কোনটা। দেখো প্রধান শিকল নির্বাচন করার জন্য আমি তোমাকে লেকচার 2 তে শিখিয়েছিলাম যে তুমি দেখবে ফার্স্টে কার্যকরীমূলক কোথায় আছে, এরপরে তুমি দেখবে সর্বোচ্চ কার্বন কোথায় আছে। আমাকে বলো কার্যকরীমূলক কোথায় আছে, 100% এটা প্রধান শিকল আর এটা হবে শাখা শিকল। ওকে, আচ্ছা এখানে বলা হচ্ছে চাকরিক জৈব যৌগের পার্শ্ব শিকল, এই চাকরিক জৈব যৌগের পার্শ্ব শিকলে যদি দ্বিবন্ধন থাকে, দ্বিবন্ধন আছে, ওই দ্বিবন্ধনকে 1 নম্বর ধরো। এই জায়গা দেখো, দেখো দ্বিবন্ধন কই, এই তো দেখো প্রথমের ক্ষেত্রে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনকে এই যে 1 1, এই যে 1, এই যে 1, এই যে 1, সো এটাকে 1 নম্বর ধরো, 1 2 3 4 শেষ। এখন 1 নম্বরে কি মূলক আছে বলো, এটা কি, নরমালি এটার নাম কি ছিল, সাইক্লোপ্রোপেন। সাইক্লোপ্রোপেন থেকে একটা হাইড্রোজেন চলে গিয়ে এই হাইড্রোজেনকে রিপ্লেস করে এটা বসছে না, হাইড্রোজেনকে রিপ্লেস করে এটা বসছে না, তাহলে কি হবে বলো, 1 সাইক্লো, বলো 1 সাইক্লো, হ্যাঁ বলো 1 সাইক্লোপ্রোপাইল, বলো না 1 সাইক্লোপ্রোপাইল। মেইন চেনে কার্বন কয়টা, 4টা, 4টার জন্য কি হবে বলো, বিউট 1 ইন। একদম বাচ্চাদের একটা ম্যাথ করাইছি। ওকে, আচ্ছা এরপরে দেখো এখন যদি কার্যকরীমূলক থাকে, কি বললাম, এখন সাপোজ এখন কার্যকরীমূলক আছে, হ্যাঁ কার্যকরীমূলক আছে, ডাবল বন্ড আছে, কার্যকরীমূলক আছে, ডাবল বন্ড আছে, ধরো কার্যকরীমূলক আছে, হ্যাঁ এই কার্যকরীমূলক আছে, দেখছো, দ্বিবন্ধন ত্রিবন্ধন ও কার্যকরীমূলক বিশিষ্ট হয়, কার্যকরীমূলক বিশিষ্ট হয়, তাহলে দ্বিতীয়টির ক্ষেত্রে মানে কার্যকরীমূলক যখন থাকবে তখন দ্বিতীয়টির ক্ষেত্রে কার্যকরীমূলককে 1 নম্বর ধরো, এই কার্যকরীমূলককে 1 নম্বর ধরো, 1 নম্বর ধরো, শেষ। এখন বলো 4 4 সাইক্লো প্রোপাইল। মেইন চেনে কার্বন কয়টা, 4 সাইক্লো প্রোপাইল, কেন 4 নাম্বার সাইক্লো প্রোপাইল আছে, মেইন চেনে কার্বন কয়টা, 4টা, 4টার জন্য কি হবে, বিউট 3 ইন 1 ওইক অ্যাসিড। ওকে, আচ্ছা খেয়াল করে দেখো, আমি আরেকটা দেখাচ্ছি, ধরো CH ডাবল বন্ড CH CO CH3। এখন কি করবা, আগের নিয়মে কখনো CO কে আমি 1 নম্বর দিতে পারবো, এখানে বসে কার্যকরীমূলককে 1 নম্বর ধরো, কোথায়, কার্যকরীমূলককে 1 নম্বর ধরো, তবে এটা কার্যকরীমূলক আমরা সবাই জানি, বাট এটাকে আমি 1 নম্বর বলতে পারবো না। ওই যে আমি এগুলো পড়াইছিলাম, যারা এগুলো লেকচার 3 4 আমি তো অনেক পড়াইছি ভাইয়া, তোমরা আগের লেকচার দেখো না, তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে না। সো এই যে সিও মূলককে 1 নম্বর ধরবে না, সিও মূলক যেদিকে কাছাকাছি সেদিকে 1 নম্বর ধরবা। কোন দিকে সিও মূলক কাছাকাছি, এদিকে কাছাকাছি নাকি এদিকে কাছাকাছি, অবশ্যই ডান দিকে কাছাকাছি। সো নাম্বারিং শুরু হবে ডান দিক থেকে, বলো 4 সাইক্লো প্রোপাইল। মেইন চেনে কার্বন কয়টা, 4টা, 4টার জন্য কি হবে বলো, বিউট 3 ইন 2 অন, এটা অন, লাস্টে 1 না, এটা অন হবে, বুঝা গেছে? আমার মনে হয় আমি এটাও তোমাদেরকে কনফিউশন ক্লিয়ার করে দিলাম, মাথায় ঢুকছে কিছু? আচ্ছা ওকে, ভেরি গুড। সো সেম ভাবে সাইক্লোপ্রোপাইল দিছি, এখন সাইক্লোবিউটাইল দিলে পারবা না, সাইক্লোবিউটাইল দিলে সেম ভাবে পারবা? স্যার এই জিনিসটা এইভাবে করে দেন তো, ধরো এরকম করে, হ্যাঁ শেষ, পারবা এটা? ইজিলি পারবা। 1 সাইক্লোবিউটাইলস, 1 সাইক্লোবিউটাইল, মেইন চেনে কার্বন কয়টা, 4টা, 4টার জন্য কি হবে, বিউট 1 ইন, বিউট 1 ইন। আশা করি শেষ। সো আমাদের কয় নাম্বার শেষ করলাম, দেখতে দেখতে আমরা 3 নাম্বার শেষ করে ফেলছি, 4 নাম্বার চলে যাচ্ছি। যে সকল চাকরির যুগের বলয় দ্বিবন্ধন বিশিষ্ট এবং এক বা একাধিক প্রতিস্থাপক যুক্ত হয়, তবে সেই ক্ষেত্রে বলয়
এর দ্বিবন্ধনকে এক ধরে নাম্বারিং করে নামকরণ করা হয়। এগুলো আসলে কিছুই না, মানে বলয়টা এখানে বলা হচ্ছে যে সকল চাকরিক জৈব যৌগ দ্বিবন্ধন আছে, যে সকল চাকরিক জৈব যৌগ কি আছে, দ্বিবন্ধন আছে এবং দ্বিবন্ধন থাকবে এবং এক বা একাধিক প্রতিস্থাপক যুক্ত থাকবে। কি বলছে? দ্বিবন্ধন থাকবে এবং এক বা একাধিক প্রতিস্থাপক যুক্ত থাকবে। যেমন খেয়াল করে দেখো যে ধরো এখানে একটা মিথাইল মূলক আছে, এখানে কি আছে, একটা মিথাইল মূলক আছে, এই জায়গায় একটা মিথাইল মূলক আছে। খেয়াল করে দেখো এই জায়গায় কি আছে, একটা মিথাইল মূলক আছে। এখন আমি কি করলাম, মিথাইল মূলক এই জায়গায় আছে না, আমি এই জায়গায় একটা ডাবল বন্ড দিয়ে দিলাম। এখানে বলছে এক বা একাধিক যদি প্রতিস্থাপক যুক্ত থাকে তবে সেই ক্ষেত্রে বলয়ের দ্বিবন্ধন আছে এবং এক বা একাধিক প্রতিস্থাপক আছে, তাহলে সেই ক্ষেত্রে দ্বিবন্ধনকে 1 নাম্বার কাউন্ট করবা। 1 2 কিছুই না, এটা কিছুই না। মানে ওরা বলতেছে যখন একাধিক প্রতিস্থাপক থাকবে এবং ডাবল বন্ড থাকবে তখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি দ্বিবন্ধনকে 1 নাম্বার ধরেন। আমাকে বলেন 2 3 ডাই মিথাইল, মেইন চেনে কার্বন কয়টা, 4টা, তার জন্য কি হবে বিউট 1 ইন, 2 3 ডাইমিথাইল বিউট 1 ইন, 2 3 ডাইমিথাইল বিউট 1 ইন। মাথায় ঢুকছে? আশা করি এটা বোঝানো শেষ। অর্থাৎ দ্বিবন্ধনকে 1 নাম্বার ধরবা, যেভাবে দেখ না কেন। ধরো এইভাবে দিছে, এইভাবে দিছে, ধরো এইভাবে দিছে, এই জায়গায় আছে, ধরো ডাবল বন্ডটা এই জায়গায় আছে, ওকে, ডাবল বন্ডটা এই জায়গায় আছে, মিথাইল মূলক এই জায়গায়, এই জায়গায়। এটাকে 1 নাম্বার ধরবা, 2 নাম্বার ধরবা, 3 নাম্বার ধরবা, শেষ। সো দেখো 2 3 ডাইমিথাইল সাইক্লোপ্যান্ট 1 ইন, সাইক্লোপ্যান্ট 1 ইন, শেষ আমার মনে হয়। সো দেখো কি ইজি এগুলা, একটা দিকে একটা ইজি, ওকে, একটা দিকে একটা ইজি, ওকে। আচ্ছা দেখো যে সকল চাকরির যৌগ, 5 নাম্বার, যে সকল চাকরির যৌগ বলয় এবং বেনজিন বলয় সমন্বয়ে গঠিত তাদেরকে বেনজিনের জাতক হিসেবে নামকরণ করা হয়। আচ্ছা, যে সকল চাকরির যৌগ বলয় এবং বেনজিন বলয় সমন্বয়ে গঠিত, আচ্ছা দেখো বলয় এবং বেনজিন বলয় সমন্বয়ে গঠিত সবচেয়ে ভালো একটা এক্সাম্পল, যে সকল চাকরির যৌগ বলয়, বলয় হচ্ছে এই যে বলয় বলতে যে সকল চাকরিক যৌগ, চাকরিক বলয়, এটা একটা চাকরিক বলয় আর একটা হচ্ছে বেনজিন বলয়। বেনজিন বলয় হচ্ছে এটা, বেনজিন বলয় সমন্বয়ে গঠিত তাদেরকে বেনজিন, দেখো বেনজিন বলয় সমন্বয়ে, যে সকল চাকরির যৌগ বেনজিন বলয় সমন্বয়ে গঠিত তাদেরকে বেনজিনের জাতক অনুসারে নামকরণ করা হয়। অর্থাৎ লাস্টে বেনজিন থাকবে, লাস্টে কি থাকবে, বেনজিন থাকবে। আর এটার নাম কি বলো, এটা আগে ছিল সাইক্লোহেক্সেন, যেহেতু একটা হাইড্রোজেন রিপ্লেস হয়ে বেনজিনের সাথে কানেক্টেড হয়েছে তো তার নাম কি হবে, বলো বলো বলো, তার নাম কি হবে, সাইক্লোহেক্সাইল বেনজিন। করতে দেখো সবগুলো পারবা, সাইক্লোহেক্সাইল বেনজিন। এরপরে দেখো যে সকল চাকরির যুগের বলয় একটি কার্যকরীমূলক এবং একটি, আমি কিন্তু বেশি এক্সাম্পল করাচ্ছি না, আমি রুলস দেখিয়ে দিব এবং রুলসের পাশাপাশি এক্সাম্পল লিখে দিব। আমি এভাবে 10-12টা এক্সাম্পল তোমাকে করে দিতে পারবো না, কারণ সময়ের একটা বিষয় আছে। তুমি বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। আমি তোমাকে রুলস লিখে দিচ্ছি, এই রুলসের বাইরে তোমাকে অনার্স লেভেলও পড়তে হবে না, সহজ কথা। খেয়াল করে দেখো যে সকল চাকরির যুগের, শুধু এইচএসসি না, অনার্স লেভেলের জন্য দেখো যে সকল চাকরির যুগের বলয় একটা কার্যকরীমূলক এবং একটি প্রতিস্থাপক ও সংশ্লিষ্ট বলয় দ্বিবন্ধন বিশিষ্ট হয় তবে নিম্নরূপে নামকরণ করা হয়। খেয়াল করে দেখো যে সকল চাকরির যুগের বলয় একটি কার্যকরীমূলক থাকবে, একটি কার্যকরীমূলক থাকবে, যে সকল চাকরির যুগের বলয়ে একটি কার্যকরীমূলক থাকবে, কি বলছে দেখো, একটি কার্যকরীমূলক থাকবে এবং একটি প্রতিস্থাপক ও সংশ্লিষ্ট বলয় দ্বিবন্ধন বিশিষ্ট হবে। অর্থাৎ যেখানে একটা কার্যকরীমূলক থাকবে, কার্যকরীমূলক বলতে ধরো এখানে OH এর কথা বলতেছে, আবার বলা হচ্ছে যদি ডাবল বন্ড অথবা প্রতিস্থাপক থাকে। আচ্ছা আমি ফার্স্টে আগে যে কোনো একটা জিনিস খেয়াল করতে হবে, আমি এখানে বললাম মিথাইল মূলক, এই ক্ষেত্রে তুমি কি করবা, আচ্ছা যখন কার্যকরীমূলক থাকবে তখন একটা সিরিজ অনুসরণ করতে হবে। সিরিজটা মনে আছে, পড়াইছিলাম যে লেকচার নাম্বার 2 তে, SO3H, এরপরে অ্যাসিড হ্যালাইড, এরপরে অ্যাসিড অ্যামাইড, মনে আছে এগুলা, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, সায়ানাইড, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, অ্যামিন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকিন, অ্যালকাইন, এরপর ইথার, হ্যালোজেন, নাইট্রো, অ্যালকাইল। স্যার বিষয় বলে গেছে, আরে ভাইয়া কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, সায়ানাইড, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, এরপর হচ্ছে অ্যামিন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন, ইথার, হ্যালোজেন, নাইট্রো, অ্যালকাইল মূলক, লাস্টে অ্যালকাইল মূলক। টোটাল 17টা, টোটাল কত, 17। অর্থাৎ এইভাবে করে সবগুলো সিরিয়ালে যাবে, সিরিয়ালে যাবে, সিরিয়ালে যাবে, সিরিয়ালে যাবে, সিরিয়ালে যাবে, লাস্টে কি অ্যালডিহাইড পাবা, কিটোন পাবা, অ্যালকোহল পাবা, অ্যামিন পাবা, অ্যামিন পাবা, এরপরে অ্যালকাইন, সরি এরপরে অ্যালকিন, এরপরে অ্যালকাইন, এরপরে অ্যালকেন, এবার সিরিয়ালে যাবে। আচ্ছা খেয়াল করে দেখো, তাহলে অবশ্যই
অ্যালকাইল মূলক একদম নিচে না, আর OH হচ্ছে অনেক উপরে। দেখো এখানে কিন্তু রিং নাই, এটা চাকরিক যৌগ, রিং নাই। রিং থাকলে সেটা বেনজিনের জাতক হয়ে যেত। তবে সেই ক্ষেত্রে তুমি যখন কার্যকরীমূলক যখন থাকবে তখন একটা জিনিস মাথায় রাখবেন, কার্যকরীমূলক যদি থাকে, কি বললাম, একটা চাকরির যোগের মধ্যে যদি কার্যকরীমূলক থাকে তো নাম্বারিং এর ক্ষেত্রে অবশ্যই কার্যকরীমূলককে প্রায়োরিটি দিতে হবে, মাস্ট। মানে কার্যকরীমূলক বলতে সক্রিয় কার্যকরীমূলক থাকবে। যেমন এর আগ পর্যন্ত যা করেছিলাম অ্যালকাইল এবং প্রপাইল ছিল, ভিডিও চলতেছে কিনা একটু দেখি। অ্যালকাইল এবং প্রপাইল ছিল, এর আগ পর্যন্ত যেগুলো করেছিলাম সেগুলো কি ছিল বলো? অ্যালকাইল এবং প্রপাইল ছিল, অ্যালকাইল, প্রপাইল, মিথাইল, ইথাইল এরকম ছিল। বাট এখন কি আছে খেয়াল করে দেখো, এখন আছে OH, তাহলে অবশ্যই OH কে প্রায়োরিটি দেবো। এখন আমি এদিকে যাবো নাকি এদিকে যাবো? 2 3 4 2 3 4, তাহলে আমি একটা কাজ করি, যে কোনো একদিকে যাই, যে কোনো একদিকে যাই। তাহলে আমি নাম কি পাচ্ছি বলো? 4 মিথাইল। প্রধান কার্যকরীমূলক কোনটা? অবশ্যই এটা। তাহলে নাম কিরকম হবে? সাইক্লো, অবশ্যই জানো সবাই, 1 অল, সাইক্লোহেক্সেন 1 অল, 4 মিথাইল সাইক্লোহেক্সেন 1 অল, 4 মিথাইল সাইক্লোহেক্সেন 1 অল, 4 মিথাইল সাইক্লোহেক্সেন 1 অল। লেখা হয়েছে সবাই, 4 মিথাইল সাইক্লোহেক্সেন 1 অল, 4 মিথাইল সাইক্লোহেক্সেন 1 মোল লেখা হয়েছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে ওকে, আচ্ছা। সো এখন আমি ফার্স্ট এগুলো মুছে দিচ্ছি, কারণ অনেক কনফিউশন দূর করব। এটা নিয়ে আমরা কিছু এক্সাম্পল, অনেক কিছু এক্সাম্পল আমাদেরকে শিখতে হবে, কারণ এখানে অনেকগুলো কনফিউশন থাকে, বাচ্চাদের অনেক কনফিউশন থাকে। ধরো আমি এখন বিভিন্ন টাইপের দিচ্ছি, খেয়াল করে দেখো, আমি সবগুলো টাইপের করাবো, হ্যাঁ, যেগুলো তো তোমাদের কনফিউশন থাকে। খেয়াল করে দেখো ভাইয়েরা এবং আপুরা, এই জায়গায় আমি ডাবল বন ও, ডাবল বন ও মানে বুঝো, সিও সিও, সব জায়গায় সি আছে না? দেখো এখানে সি আছে, 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 এখানে সব জায়গায় সি আছে। সি ডাবল বন ও আছে না? সি ডাবল বন ও, এই সি ডাবল বন ও, সি ডাবল বন ও, ওকে, কীটমূলক। আচ্ছা এই জায়গায় আমি একটা কাজ করে আমি এই জায়গায় OH দিয়ে দিচ্ছি। কি দিব বাচ্চারা বলো তো? OH দিয়ে দিব, হ্যাঁ। OH এবং O আছে, OH এবং O আছে। এখন আমাকে বলো আমি নামকরণ কিভাবে করব, নাম্বারিং কিভাবে করব? আচ্ছা আচ্ছা, আমি আর একটু মাসালা অ্যাড করি। আমি এই জায়গায় দিচ্ছি C3H7। তাহলে অবশ্যই সিরিজ দেখতে হবে। সিরিজের মধ্যে দেখো অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, অবশ্যই কে প্রায়োরিটি পাবে? কিটোন পাবে, এটাকে 1 নাম্বার ধরতে হবে। এখন আসল কনফিউশন শুরু, আমি কি এদিকে যাব নাকি ওদিকে যাব? এখন আমাকে দেখতে হবে কোন দিকে গেলে আমার শাখার, কারণ এখন আমি সবগুলো কিন্তু সেকেন্ড কার্যকরীমূলক, এটাও সেকেন্ড কার্যকরীমূলক, মানে এটা হচ্ছে অপশনাল কার্যকরীমূলক, এটা এবং এটা অপশনাল কার্যকরীমূলক। এখন আপনি কখনো কার্যকরীমূলক প্রায়োরিটি দেখবেন না। ফার্স্ট এটার দেখছেন না, সেকেন্ডের ক্ষেত্রে আপনি দেখবেন না। এখন আপনাকে দেখতে হবে শাখা শিকলের অবস্থানের যোগফল কোন দিকে ক্ষুদ্রতর হচ্ছে। অর্থাৎ আমি বাম দিকে যাবো নাকি ডান দিকে যাবো? 2 3 2 3, তাহলে আমি যে কোনো দিকে চাইলে হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমি যাবো এদিকে, কারণ OH-টাকে প্রায়োরিটি দিব। তাহলে আমি বললাম 2 3 4 5, তাহলে আমি বলতে পারি কি বলো? 3 হাইড্রোক্সি 5 প্রপাইল, মেইন চেনে কার্বন কয়টা? সাইক্লোহেক্সেন, সাইক্লোহেক্সেন হিসাব করো, সাইক্লোহেক্সেন 1 অন, সাইক্লোহেক্সেন 1 অন, সাইক্লোহেক্সেন 1 অন, ওকে। 3 হাইড্রোক্সি 5 প্রপাইল, সাইক্লোহেক্সেন 1 অন, 3 হাইড্রোক্সি 5 প্রপাইল, সাইক্লোহেক্সেন 1 অন, বুঝা গেছে? আচ্ছা এখন 3 হাইড্রোক্সি 5 প্রপাইল, সাইক্লোহেক্সেন 1 অন, 1 অন কেন বুঝতে পারছো? এটা সিও মূলক আছে। আচ্ছা এখন আমি কি করলাম ভাইয়ারা এবং আপুরা, একটু ভালোভাবে খেয়াল করে দেখো, আমি এখন C3H7 এই জায়গায় দিলাম। তখন আপনি কি করবেন? তখন আপনি চাইলে তখন কি করতে পারবেন না, বাম দিক থেকে কখনো নাম্বারিং করতে পারবেন না। বাম দিক থেকে বলতে এদিকে 1 2 3 অনেক দূরে যাচ্ছে, তাহলে অবভিয়াসলি 1 2 3 4, তখন হবে 4 প্রপাইল, সরি 3 হাইড্রোক্সি 4 প্রপাইল, সাইক্লোহেক্সেন 1 অন। আচ্ছা এরপর আরো এক্সাম্পল দিচ্ছি। ধরো ওকে, আমি এই জায়গায় দিছি CHO, ওকে। আচ্ছা এই জায়গায় আমি দিছি ডাবল বন্ড, এই জায়গায় আমি দিছি কি করা যায়, আমি মিথাইল মূলক দিছি এই জায়গায়। এখন কি করবেন? এখন একটা জিনিস খেয়াল রাখবা, সেটা হচ্ছে এই জায়গায় এসে আমাদেরকে যে কাজটা করতে হবে, যে আমি অবশ্যই এটাকে 1 দিব, এটা আমিও জানি,
এখন আমি 2 3 যাব নাকি 1 2 3 যাব, 1 2 3 নাকি এটা? আচ্ছা, এই ক্ষেত্রে ডাবল বন্ড থাকলে একটু ডাবল বন্ডকে প্রায়োরিটি দিতে হবে, কারণ ডাবল বন্ডগুলো আসলে হচ্ছে কি জানো, এগুলো হচ্ছে প্রধান কার্যকরীগুলোর মধ্যে কিন্তু পড়ে যায়, মানে এগুলো কি হচ্ছে ওগুলোর মধ্যে প্রায়োরিটি দিতে হবে, মানে ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকলে। তো সেক্ষেত্রে আমি কি করব, ট্রিপল বন্ড থাকে না, তবে ডাবল বন্ড থাকলে আর কি 2 3 4 5, অনেকে বলতে পারে এভাবে করতে পারতেন 2 3 4 5, না, আমাকে এখানে ডাবল বন্ডকে প্রায়োরিটি দিতে হবে। তো সেক্ষেত্রে আমি বলতে পারি কি 5 মিথাইল সাইক্লো হ্যাক্স, 3 নাম্বার আছে না, 3 নাম্বারে কেন ছোটটাকে 3 নাম্বার আছে নাকি 4 নাম্বার আছে ডাবল বন্ড? অবশ্যই 3 নাম্বার আছে। সাইক্লো হ্যাক্স 3 in 1 1L, কেন বুঝছো? কারণ এটার কার্যকরী মূলকের নাম কি L। সো 5 মিথাইল সাইক্লো হ্যাক্স 3 in 1L, শেষ। আচ্ছা, এরপরে আরো কিছু কনফিউশন দেখি, আরো কিছু কনফিউশন থাকতে পারে। যেমন ধরো আমি যেমন ধরো এই জায়গায় দিছি COOH, এই জায়গায় দিছি CHO, হ্যাঁ, এরপরে এই জায়গায় দিছি মিথাইল মূলক। কি করব এখন? আসো কি করা যায়, এটাকে আমি 1 বলবো। এখন আমি এটা 1 আমি 100% শিওর, কারণ সবচেয়ে সক্রিয় কার্যকরী মূলক হচ্ছে এটা। এখন আমি কাকে প্রায়োরিটি দিব, এটাকে নাকি এটাকে? এই জায়গায় আমরা মারা খেয়ে যাই, এই জায়গায় আমরা মিস্টেক করি, এই জায়গায় আমরা কি করি, এটাকে প্রায়োরিটি দিতে হবে, কারণ আমরা চিন্তা করি এটাকে প্রায়োরিটি দিব, কারণ কার্যকরী মূলকে অবশ্যই এটা উপরে। দেখো, একটাকে প্রায়োরিটি দেওয়ার পরে চিন্তা করতে হবে যে আমার শাখা শীতলতার অবস্থান, মানে এগুলো সবগুলো শাখা, কারণ আমাদের মেইন কার্যকরী মূলক হচ্ছে এটা। একটা যখন নির্বাচন করে ফেলবো, বাকি সবগুলো হচ্ছে শাখা, এটাও শাখা এটাও শাখা। তাহলে সেক্ষেত্রে এখন দেখতে হবে কোন দিক থেকে নাম্বারিং করলে আমার শাখার অবস্থান, মানে ডান দিক থেকে করলে নাকি বাম দিক থেকে করলে আমার শাখার অবস্থানের যোগফল ক্ষুদ্রতর হবে। আমি আবারও বলছি, কোন দিক থেকে নাম্বারিং করলে, তোমাকে বলতেছি কোন দিক থেকে নাম্বারিং করলে আমি শাখার অবস্থানের যোগফল ক্ষুদ্রতর পাবো। আমি এটাকে 2 ধরতে পারি, 3 4 5, অথবা 2 3 4 5 6। নিজেই চিন্তা করো, কমন সেন্সে চিন্তা করো, অবশ্যই এটাই নির্বাচন করতে হবে বাম দিক থেকে। 1 2 3 4 5, তাহলে বলো 2 মিথাইল বলবো। আচ্ছা, এটাকে হ্যালো ফরমাইল বলা যায় না? আচ্ছা বাদ দাও, হ্যালো ফরমাইল, এটাকে অ্যালকানোইল বলো। আমি বলি এটা অ্যালকানোইল, 5 অ্যালকানোইল। মনে আছে এটার অপ্রধান কার্যকরী মূলকের নাম কি? 5 অ্যালকানোইল 2 মিথাইল সাইক্লো হেক্সেন। এটাকে হচ্ছে অনেক বইয়ে দেখবা সাইক্লোহেক্সানোইক অ্যাসিড 1 বলা হয়, ডিরেক্ট লিখে দেয়। আমি একটা কথা বলি, এখানে আসলে আমরা তো ভেঙে ভেঙে লিখছি, হ্যাঁ ভেঙে লিখছি, এটা ডিরেক্ট লিখা যায় কিভাবে দেখো, 2 মিথাইল লিখছো না, তুমি ডিরেক্ট লিখে দিতে পারো যে সাইক্লোহেক্সানোইক অ্যাসিড 1, ডিরেক্ট লেখা যায়। কি বললাম? সাইক্লোহেক্সানোইক অ্যাসিড 1। অর্থাৎ এটাও সেম, মানে এই রুলসটা বলা হচ্ছে যে ভাই যেটা সক্রিয় কার্যকরী মূলকের মধ্যে সবচেয়ে উপরে থাকবে সেটাকে 1 নাম্বার ধরো, আর বাকিগুলোর ক্ষেত্রে নাম্বারিং সিস্টেমটা হচ্ছে ডিপেন্ড করে যে কোন দিক থেকে আমার শাখার অবস্থানের যোগফলটা ক্ষুদ্রতর হবে। অনেকে বলতে পারো ভাইয়া 1 2 3, এটাকে যদি 3 ধরতা 4 5 6, তখন কি হতো জানো? 3 নাম্বারে একটা পাইছি, 6 নাম্বারে একটা পাইছি, 6 3 9, আর এটা হচ্ছে 2 এবং 5, 2 এবং 5 হচ্ছে 7, 9 দিবা নাকি 7 নিবা, 9 নিবা নাকি 7 নিবা? অবশ্যই আমি 7 নিব, 2 এবং 5 7ই নিব। অর্থাৎ এখানে আমাকে আসলে নাম্বারিং করার সময় মাথায় রাখতে হবে কোন দিক থেকে শাখার অবস্থানের যোগফলটা আমি ক্ষুদ্রতর পাচ্ছি। আর একটার ক্ষেত্রে তো আমি অবশ্যই দেখবো হচ্ছে কি আমার হাইয়েস্ট প্রায়োরিটি মূলক কোনটা, এটাকে 1 ধরতেই হবে, কোনো মাফ নেই, 1 ধরতেই হবে, এটাকে 1 ধরতেই হবে, মাফ নেই। বোঝা গেছে? এই জায়গায় যদি আমি সিও দিতাম, আচ্ছা ধরো অনেক তো চিন্তা করতে পারো, এই জায়গায় আমি সিও দিছি, ধরো আমি এই জায়গায়, এটা তো অবশ্যই সি, তো ডাবল বন্ড ও এইভাবে আছে, তখনও আমি ভাইয়া এভাবে হিসাব করতাম 2 3 4, তখন আমি হিসাব করতাম এভাবে 2, তখন আমি কিন্তু পাত্তা দিতাম না, একে পাত্তা দিতাম, তখন আমাকে দেখতে হবে কোন দিক থেকে শাখার অবস্থানের যোগফল আমি ক্ষুদ্রতর পাচ্ছি। সো 2 3 4, তখন আমি বলতাম কি, তখন আমি কি বলতাম বলো, 5 অ্যালকানোইল 2, বলো 2 নম্বরে কি আছে, 2 অক্সো সাইক্লোহেক্সানোইক অ্যাসিড 1। আমার মনে হয় আমার এখানে বোঝানো শেষ। এখন আমরা চলে যাব, সো আশা করি শেষ। তো সবাই কি করবা, রুলস সবগুলো লিখবা, 1 থেকে 6 রুলস লিখবা, পাশাপাশি প্র্যাকটিস করবা। কি বললাম,
1 থেকে 6 সবগুলো রুলস লিখবা, পাশাপাশি প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করার পরে নিজে নিজে এক্সাম দাও, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আর যেগুলো রুলস লিখে দিয়েছি সেগুলোর আন্ডারে হবে, ওকে? সেগুলোর আন্ডারে ইনশাল্লাহ তোমাদের বইয়ে সবগুলো মিলে যাবে। অবশ্যই এগুলো ইন্টারমিডিয়েট লাইফে, এগুলো মানে ইন্টারমিডিয়েটে তেমন একটা পড়ানো হয় না, অনেক টিচার এগুলো পড়ানো স্কিপ করে। তবে আমি যেটা বলবো, জানার জন্য শেখো, পরীক্ষায় পারার জন্য নয়, ওকে?